এখন তুমি শান্ত হও, এখন যাও। যদি যেতেই হয় একান্ত, তবে পরশু দিনটা পার করে যেও। কেন ম্যানেজার বাবু, চোখের উপর ওই অঘটনটা না দেখলে বুঝি হচ্ছে না? দেখুন না, দেখুন, আপনারা দেখুন। আমি দেখতে পারবো না, কিছুতেই না। আপনি আমাকে ছুটি দিন মা, আমি এখানে থাকতে পারবো না মা। না ভগীরথ, আসলে আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করছি একটাই কারণে। মনে হচ্ছে ওই দিনটা একটা মিরাকল কিছু ঘটবেই। বিশ্বাস করুন শেখর বাবু, আমি নিজেই এখনো বিশ্বাস করতে পারছি না। পরশুদিন টুডু আর মধুশ্রীর রেজিস্ট্রি হয়ে বিয়ে হবে। আর আমাদের মেয়েটা মাথা নিচু করে বাড়ি থেকে চলে যাবে। এই আর মিরাকেল হবে? জয়া, বলো কি হবে? জানি না দীপ, জানি না, বিশ্বাস করো। তাও মানুষ তো, একটা আশা নিয়ে বসে আছি। খড়কুটোর মতো আঁকড়ে ধরে, যদি কোনো সত্যি মিরাকেল হয়ে যায় দীপ। অলৌকিক কিছু হবে না মা, আমি বলছি। নতুন করে আর অলৌকিক কিছু হবে না। শেখর আঙ্কেল, আমাকে যদি যেতেই হয় তাহলে চলুন। হ্যাঁ চলো, চলুন চলুন। স্যার আসছি মা, আসছি। শেখর বাবু, আমরা তো এখনো কোনো খবর টবর পেলাম না। যে এই মুহূর্তে খবর পাবেন আমাদের জানাবেন, কেমন? চিন্তা করবেন না, আমি সঙ্গে সঙ্গে আপনাকে খবর জানাবো। আয়ুষ চলো। কি ব্যাপার বলুন তো, এখনো কোনো খবর আসছে না কেন? আমি তো মধুর বাবাকে পাঠালাম ডক্টরদের সঙ্গে কথা বলতে। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমার সুস্থ মেয়েটা হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেল কি করে। বাবা, আমিও তো সেটাই ভাবছি। আমার প্রচন্ড অবাক লাগছে যে আমরা একসঙ্গে গল্প করছিলাম তো। দেখুন, আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যে আমার মেয়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, সে যেই হোক। এমনিতেই এই মেয়েটা হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর আমার মেয়েটার জীবনটা একেবারে লন্ডভন্ড হয়ে গেল। তুমি এখানে শুধু শুধু দাঁড়িয়ে আমাদের কথা শুনছো কেন? কেন দাঁড়িয়ে রয়েছো এখানে? কাকিমণি, আমি কোথায় যাব? সবাইকে যেতে দিচ্ছে না করে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি এখানে কেন এসেছো? কি প্রমাণ করার জন্য এসেছো? যে তুমি কিছু করোনি? কোনো দোষ নেই তোমার। আমার কি দোষ? সে কথা তো তুমি বলবে না, বলবে রিপোর্ট। আর তারপর তোমার কি হবে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। বেশ তো, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমার যা হবার তাই হবে। এই এত বড় বড় কথা কেন বলো তুমি সব সময়? কে বলেছিল তোমাকে জন্মদিন পালন করতে? আমি কিছু জানতামই না। আর জানলেই তখন মন করে আনন্দ করে কেক কাটতে গেলে কেন তুমি? আর শুধু তাই নয় বাবা, আয়ুষকে দেখার সঙ্গে সঙ্গে ওর পেছনে ছুটতে শুরু করে দিলে। না না, তো জানো, আমি না বুঝতে পারি না যে একটা মেয়ে কি করে এতটা নির্লজ্জ হয়। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো, এই যে আয়ুষ বার্থডে সেলিব্রেট করলো তোমার, এটা তোমাকে ভালোবাসে বলে? তুল, এটা তোমার ফেয়ারওয়েল। তোমাকে আয়ুষ এইভাবে ফেয়ারওয়েল দিল, এটা বুঝতে পারছো না? বলো বলো বলো। মধুশ্রীর বাবা তো ডক্টরের সঙ্গে কথা বলার জন্য উপরে চলে এসেছেন।
আমি কোনো রকমে ওনাকে কাটিয়ে এলাম। বলো। শুনুন, আমি ডক্টরকে সব বলেছি, উনি শুনে খুব অবাক। আমি এও বলেছি আমার বোনের জীবনের ভালো মন্দ সবকিছু ওর উপর নির্ভর করছে। উনি ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছেন। উনি আমাকে এও বললেন যে উনি ব্যাপারটা বুঝেছেন, আর যদি ঘটনাটা ফলস হয় উনি আমাদের পাশে থাকবেন। তাই বলেছে? তুমি কিন্তু সত্যি সত্যি একটা খুব বড় কাজ করেছো মিতুল। আমি কিন্তু তোমার হেল্প ছাড়া কখনোই এতটা সাহস পেতাম না। সাহসের থেকেও কি বড় কথা জানো তো মিতুল, আমার কাছে তো এই রিসোর্সটা ছিল না। উল্টে আমি আপনার কাছে গ্রেটফুল। আমার বোনের জীবনের এত বড় একটা ঘটনা অন্তত আপনি আটকানোর চেষ্টা তো করেছেন। সবটা তো আর আমার হাতেও নেই, আপনার হাতেও নেই। আমি সেই জন্যই আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা জানতে চাইছি। স্যার তো টেস্ট করছেন। আসলে উনি তো আমাকে ভেতরে থাকতে বললেন না, তাই আমি ভেতরে থাকতে পারলাম না। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে জেনে নেব। মানে স্যার এখন যদি বলেন আর কি। মধুশ্রীর বাড়ির লোকজন তো আমার দিকে আঙুল তুলছে। ওরা এত সহজে আমাকে ছাড়বে বলে মনে হয় না। অবশ্য আমার কিচ্ছু আসে যায় না মিতুল, আমি তুতুলের জন্য এটুকু করতেই পারি। দেখুন, ঘটনাটা যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে তো ওদের আপনার বিরুদ্ধে বলার কিছুই থাকবে না, তাই না? আর এছাড়া বললে বলবে, আপনি তো আর ওকে কোনো পয়জন দেননি, শুধু একটু। সেটাও কি তোমার হেল্প ছাড়া আমি পারতাম বলো তো মিতুল? না না, হেল্প কেন বলছেন? এটা তো আমার ডিউটি, স্পেশালি এটা আমার বোনের ব্যাপার। তুতুল, আমি শুনলাম তুমি নাকি ঠিক করেছিলে যে আমার মেয়ের বিয়ের পর তুমি এই বাড়িতেই থাকবে। কি হিসেবে থাকবে? আমার মেয়ের জুতো পলিশ করবে নাকি তার বাচ্চার ন্যানি হয়ে থাকবে? অবশ্য তোমার মতো মেয়ের পক্ষে এর থেকে বেশি কি করা সম্ভব বলো? তাই তুতুল, তোমার এত বুদ্ধি আর তুমি এটুকু বুঝতে পারছো না যে এখন আর কোনো কিছু করে কোনো লাভ নেই। আয়ুষ তোমাকে এখন আর কোনোভাবেই কোনো জায়গা দিতে পারবে না তুতুল। কাকিমণি, তোমরা তো এখানে মধু দিদির শরীর খারাপের জন্য এসেছো। আমাকে নিয়ে কথাগুলো না হয় তোলা থাক। কেন থাকবে? কেন তুমি আগ বাড়িয়ে এখানে আসতে গেলে কেন? কি প্রমাণ করতে চাইছো তুমি? সাধু ধোয়া তুলসী পাতা তুমি? না আন্টি, আমি কিছু প্রমাণ করতে চাই না, আর প্রমাণ করার মতো কিছু নেইও আমার। একজন চেনা মানুষ অসুস্থ হয়েছে তাই এসেছি, না এসে পারিনি তাই এসেছি। শোনো, আমি একটা সাফ কথা তোমাকে জানিয়ে দিচ্ছি। আমার মেয়ের বিয়ের পর তোমাকে ওদের দুজনের মধ্যে আমি আর দেখতে চাই না। এই তুতুল শোনো, আমার মনে হয় তোমার নিজে থেকেই এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আরে বাবা, তুমি শুধু শুধু এত অপমানের মধ্যে কেন থাকবে বলো তো? দেখো, আজ বাদে কাল আয়ুষের সঙ্গে মধুর বিয়ে হবে। বাচ্চা ফিস মধু তার নিজের অধিকার, নিজের সবটুকু নিজের মতো করে বুঝে নেবে। আর এই যে তোমার সর্বক্ষণ আয়ুষের সঙ্গে কথা বলার জন্য চোখচোখানি, এটা তো আর তোমাকে মধু তখন অ্যালাউ করবে না। ন্যাচারালি ওর সংসার ওর নিজের মতো করে বুঝে নেবে। তখন তোমার স্ট্যাটাসটা আমাদের বাড়িতে কি দাঁড়াবে সেটা একবার ভেবে দেখেছো তুমি? একটা হতে পারে, ও আমার মেয়ের আয়া হয়ে যেতে পারে। তাহলে মাস গেলে একটা স্যালারিও পাবে, আর আমার মেয়ে যা যা কাজ ওকে করতে বলবে সেই কাজ ওকে করতে হবে। আচ্ছা কোহেলি, তোমাদের বাড়িতে আয়াদের কোনো আলাদা কোয়ার্টার্স নেই? হ্যাঁ, ডেফিনেটলি আছে, আছে তো। এই তো তুল, তুমি থাকতে পারবে তো এরকম কোয়ার্টার্সে? না তুমি এখানে কি করছো? আয়ুষ, আয়ুষ বাবা, এখন মাথা ঠান্ডা রাখতে হবে। এখন শান্ত শান্ত হয়ে কথা বলো বাবা। আমি বলছি তো, কোনো রকম ফাঁদে পা দেওয়া চলবে না। এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আপনি চিন্তা করবেন না শেখর আঙ্কেল, আপনি দাঁড়ান, আগে আমি এই মেয়েটার সাথে ফেসলা করি। তুতুল শান্ত শান্ত। কি হলো? কি বললাম শুনতে পেলে না? চোখের তারা